আচ্ছা, আমি যদি বলি চাঁদে প্রথমে কোনো মানুষ পৌঁছায়নি বরং পৌঁছেছিল দুটি ধীরগতির কচ্ছপ, তাহলে কি আপনারা আমার কথা বিশ্বাস করবেন? জানি ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কখনোই বিশ্বাস করবেন না। এজন্য রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখে নতুন নলেজ আনলক করে তারপর কোনো মন্তব্য করুন, কারণ আজকে আমি আপনাদেরকে আপনাদের বিগেস্ট ভুল ভাঙিয়ে দিতে চলেছি। অর্থাৎ আপনারা এতদিন জানতেন চাঁদে প্রথম নীল আর্মস্ট্রং এবং বাজ অ্যালড্রিন পৌঁছেছিলেন, তাই না? না, মোটেও না। এই মেজর ইভেন্টের আড়ালে চাপা পড়ে রয়েছে অন্য কিছু, যা শতকরা 100-র মধ্যে একজনও জানে না। আর এটা জানলে আপনিও বলতে বাধ্য হবেন, আসলেই তো এটা সত্যি আগে জানতাম না। তো গাইজ, ফাস্টেন ইওর সিট বেল্টস, কজ আর এক্সট্রা সাসপেন্স ধরে না রেখে আমরা এখন সরাসরি রিডাইরেক্ট হতে চলেছি মেইন ভিডিওতে। সো লেটস গেট ইনটু। সময়টা ছিল 1960-এর দশক, যাকে বলা হয় মহাকাশ দখলের যুগ। কারণ এ সময় অনেক দেশ মহাকাশ জয় করা নিয়ে উঠে পড়ে লেগেছিল, যার মধ্যে অন্যতম ছিল দুটি দেশ, আমেরিকার নাসা এবং সোভিয়েত ইউনিয়নের OKB-1। বলে রাখি, এই OKB-1 হলো আমেরিকার নাসার মতোই সোভিয়েত ইউনিয়নের একটি মহাকাশ গবেষণা সংস্থা। তো আবার কাহিনীতে ফিরি। এই দুই দেশ সে সময় নাছোড়বান্দার মতো একটা আরেকটার সাথে যেন ইনভিজিবল ওয়ার করত, মানে অদৃশ্য যুদ্ধ, যে কে কার আগে মহাকাশ জয় করতে পারে। কিন্তু ফাইনালি এই অদৃশ্য যুদ্ধে নাসাকে হার মানিয়ে জয়লাভ করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিল সোভিয়েত ইউনিয়নের OKB-1। তারাই প্রথম রক্তমাংসে গড়া এবং জীবিত কোনো লিভিং বিংসকে মহাকাশে পাঠাতে সক্ষম হয়েছিল। আর তার খলনায়ক ছিল দুটি রাশিয়ান স্টেপ টার্টল, অর্থাৎ রাশিয়ান কচ্ছপ। কিন্তু জানার বিষয় হচ্ছে, আদৌ কি এই কচ্ছপ দুটি পৃথিবীতে আসা পর্যন্ত বেঁচে ছিল? সেটা তো আপনারা একটু পরেই জানতে পারবেন। সাল 1968। সোভিয়েত সায়েন্টিস্টরা মহাকাশের অ্যাটমসফিয়ারে কোনো প্রাণীর দেহে ট্রাভেলের এফেক্ট নিয়ে গবেষণা করতে চেয়েছিলেন, যে মহাকাশের আবহাওয়ায় আসলে কোনো প্রাণীর দেহে কেমন পরিবর্তন ঘটতে পারে। তারা জানতে চেয়েছিলেন মহাকাশের রেডিয়েশন, ভারহীনতা ও অন্যান্য কঠিন ওয়েদার কিভাবে প্রভাব ফেলে কোনো জীবন্ত শরীরে। আর এই জানার কৌতূহল নিয়েই বানানো হয়েছিল একটি মিশন, যার নাম তারা দিয়েছিলেন জন্ড 5। আর এই জন্ড 5 মিশনটি সম্পন্ন করতে তারা যে স্পেসক্রাফট বা রকেট বানিয়েছিলেন তার নাম হলো প্রোটন কে, যা বানাতে সময় লেগেছিল 5 থেকে 6 বছর। এক্স্যাক্ট বছরটা কোথাও জানতে না পারার কারণে আপনাদেরকে 5 থেকে 6 বছর বলেছি। তো যাই হোক, এরপর সংগ্রহ করা হয় এই রকেটের কিছু যাত্রীদেরকে। হ্যাঁ, ঠিক শুনেছেন, কিছু যাত্রীদেরকে। তার মানে শুধু দুটি কচ্ছপই নয়, বরং তাদের সঙ্গী হিসাবে ছিল আরো কিছু প্রাণী। আর সেগুলো হলো কিছু মাছি, কিছু তেলাপোকা ও কৃমি এবং কিছু বিভিন্ন গাছের বীজ। তো এই প্রাণীগুলোর শরীরের প্রকৃত প্রতিক্রিয়া বোঝার জন্য বিজ্ঞানীরা তাদেরকে রকেটে ওঠানোর 12 দিন আগে থেকে না খাইয়ে রেখেছিলেন, যাতে করে খাবারের কোনো প্রভাব ছাড়াই পাওয়া যাবে তাদের পিওর ফিজিক্যাল ডেটা। অবশেষে প্রোটনকে রকেট লঞ্চ করার সেই দিনটি চলে আসে, অর্থাৎ 1968 সালের 14 সেপ্টেম্বর। মহাকাশযানটি সোভিয়েত ইউনিয়নের বাইকনুর কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়। বিজ্ঞানীদের লক্ষ্য ছিল প্রাণীগুলোকে নিয়ে চাঁদকে প্রদক্ষিণ করে আবার সফলভাবে পৃথিবীতে ফিরে আসা। আর এটাই ছিল ইতিহাসের প্রথম চেষ্টা যেখানে কোনো জীবন্ত প্রাণী চাঁদের কাছে গিয়ে আবার নিরাপদে পৃথিবীতে ফিরে আসবে। তো এরপর মহাকাশযানটি চাঁদের দিকে এগিয়ে যেতে থাকে। রকেট লঞ্চ করার 4 দিন পর কোনো সমস্যা ছাড়াই মহাকাশযানটি অবশেষে চাঁদের একদম কাছে গিয়ে পৌঁছায়। আর এই মিশনটির গণ্ডি ছিল এই পর্যন্তই, জীবন্ত প্রাণীদেরকে নিয়ে চাঁদ পর্যন্ত পৌঁছানো। এটি চাঁদের সবচেয়ে কাছে গিয়ে পৌঁছায়, যা ছিল চাঁদ থেকে মাত্র 1950 কিলোমিটার দূরে। আর এখান থেকে স্পেসক্রাফট রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে কচ্ছপ এবং বাকি প্রাণীগুলোকে নিয়ে পৃথিবীমুখী হয়ে ফিরে আসতে থাকে। কিন্তু তখনও কেউ জানতো না যে এখনো প্রাণীগুলো বেঁচে রয়েছে কিনা, আর মহাকাশের চাপে তাদের শরীরে কি পরিবর্তনই বা ঘটেছে। তো রকেট লঞ্চের 7 দিন পর, মানে 1968 সালের 21 সেপ্টেম্বর, স্পেসশ্যাফট সফলভাবে পৃথিবীতে ফিরে আসে এবং ভারত মহাসাগরে অবতরণ করে। তখন বিশ্বজুড়ে বিজ্ঞানীরা শ্বাসরুদ্ধ হয়ে সেই মুহূর্তের অপেক্ষা করছিলেন যে যানটি আদৌ ঠিকঠাকভাবে পৃথিবীতে ফিরেছে কিনা, এবং সবচেয়ে কৌতূহলের বিষয় হলো সেই প্রাণীগুলো আদৌ কি বেঁচে আছে। এরপর তারা যখন শ্যাফটের চেম্বার ওপেন করে তখন যা দেখে সেটা অনেকে কল্পনাও করেনি। কচ্ছপগুলো তখনও জীবিত ছিল। হ্যাঁ, তারা
তখনও জীবিত ছিল, তবে এরপর পরীক্ষা করে দেখা যায় অনেক দিন না খেয়ে থাকার ফলে এবং মহাকাশের চাপে তাদের প্রত্যেকের শরীরের 10% ওজন কমে গিয়েছিল, কিন্তু ওভারঅল তারা মোটামুটি সুস্থই ছিল। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে তেলাপোকা, কৃমি এবং মাছিদের অবস্থা কি হয়েছিল? আসলে তারাও সুস্থই ছিল, কিন্তু তাদের শরীরের ওজনও কচ্ছপের মতো 10% ডিক্রিজ হয়ে গিয়েছিল। আর বিভিন্ন গাছের যে বীজ দেওয়া হয়েছিল সেগুলো স্বাভাবিকভাবেই ছিল। এই ঘটনার পর পুরো পৃথিবী জুড়ে তোলপাড় হতে থাকে যে দুটি ধীরগতির কচ্ছপ হয়ে উঠল ইতিহাসের নায়ক। তারাই ছিল প্রথম জীবন্ত প্রাণী যারা চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফিরে এসেছে। আর এই মিশনের মাধ্যমেই সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম প্রমাণ করে দেয় যে মহাকাশে বা চাঁদে সঠিক ব্যবস্থা পেলে মানুষও গিয়ে আবার ফিরে আসতে পারে। এই সাফল্য শুধু রাশিয়ার জন্য নয়, বরং পুরো মানব জাতির মহাকাশ গবেষণার ইতিহাসে এক বিশাল অর্জন হয়ে উঠেছিল, কারণ এরপর থেকে ভবিষ্যতে মানুষের চাঁদে যাওয়ার দরজাও খুলে দিয়েছিল এই ছোট্ট কিছু প্রাণী। আর এই গবেষণার উপর ভিত্তি করেই পরে নীল আর্মস্ট্রং এবং বাজ অ্যালড্রিনকে পাঠানো হয়েছিল চাঁদে। একবার ভেবে দেখুন, আজ মানুষ চাঁদে হাঁটে, মঙ্গল নিয়ে ভাবে, কিন্তু সেই স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল দুটি ছোট কচ্ছপ, কিছু মাছি ও তেলাপোকা নিয়ে। তারা চুপচাপ ধীর গতির প্রাণী, তবু তারাই মহাকাশ অভিযানের প্রথম সফল দূত। আশা করি এবার আপনারা বিশ্বাস করতে পেরেছেন যে চাঁদে মানুষের আগে পৌঁছেছিল কচ্ছপ সহ আরো কিছু ছোট প্রাণী। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি থামস আপ দিতে ভুলবেন না, এন্ড এরকম ভিডিও পরবর্তীতে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে এরপর অন্য কোনো ভিডিওতে। আলসো নেক্সট টাইম, টিল দেন টেক কেয়ার, বাই বাই।